একটা দল তার কর্মী সভা হচ্ছে, তার পিছনে লেখা রয়েছে যে আমরা বেঈমান নই না, এরকম কি একটা। এটা কোনোদিন একটা রাজনৈতিক দলের পিছনের ব্যানার হতে পারে? ভারতবর্ষে দুটো রাজনৈতিক দলের এরকম দুরবস্থা, তাও একটা একটু সময় নিয়ে হয়েছিল। একটা বাল ঠাকরের শিবসেনা, আর এখন এই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। শালবনির মতো একটা দূরবর্তী থানার হাবিলদাররা, যারা কোনোদিন ভাবেনি যে চোখে চর্মচক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে, তার বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে যাচ্ছে। তো এটা দেখ কেমন লাগে ছাড়া কী বলা যেতে পারে। একটা সাধারণ সাংসদ, তার জন্য 150 জন আমাদের ট্যাক্সের টাকায় নিরাপত্তা রক্ষী ওই ঘুরে বেড়াতো। লোকে বলে, আমি জানি না, দেবরাজ চক্রবর্তী নাকি কোথায় একটা পাহাড় কিনেছে। সবাইকার একটা করে নারী বন্ধু, সেই নাকি সবচেয়ে নিরাপদ। বউ নিরাপদ নয়, নারী বন্ধুটা নিরাপদ। আর এই শতরূপ টাইপের বাজারি বাচালগুলো যা নয় তাই এসে বলে। কি জানে ওরা? প্রসেনজিৎ দা, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কতটা প্রাসঙ্গিক? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। মানে আমরা কয়েকজন মিলে যারা একটা সময়তে থেকে তৃণমূল কংগ্রেসটাকে একদম কাছ থেকে দেখার চেষ্টা করেছি, দেখেছি। আমরা একটা সময় ঠিক করেছিলাম 6 মাস থেকে 1 বছর, সেটা যে 6 দিন হয়ে যাবে এটা কিন্তু ভাবা যায়নি। এবারে এর অনেক রকমের ব্যাখ্যা অনেকেই দিচ্ছেন, এবং তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টাও অনেকে করছেন, কিন্তু এর মধ্যে কোনো তত্ত্বকথা নেই। টাকা আছে, টাকার ইনভলভমেন্ট আছে। টাকার বিষয়টা ব্যানার্জি পরিবারে থাকবে না, অন্য কারোর হাতে থাকবে, সেটা একটা ফ্যাক্টর। অবভিয়াসলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার ব্যবহার ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আছে। এবং এটা ধিকি ধিকি করে জ্বলছিল। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেস জিতে গেলে হতো না, তার মানে এই নয় যে আজকে যেটা হচ্ছে, একটা দল তার কর্মী সভা হচ্ছে, তার পিছনে লেখা রয়েছে যে আমরা বেঈমান নই না, এরকম কি একটা। এটা কোনোদিন একটা রাজনৈতিক দলের পিছনের ব্যানার হতে পারে? মানে একটা পুরো জিনিসটাকে হাস্যকর পর্যায়ে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। এই পুরো বিনোদনের একটা কি বলবো, এর মধ্যে মমতা ব্যানার্জিও একজন কুশীলব, অভিষেক ব্যানার্জিও একজন কুশীলব, কুণাল ঘোষ একজন কুশীলব, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একজন কুশীলব, বাকি সবাই কুশীলব। তারা বিনোদন দিচ্ছেন আমাদের, আমরাও সেই বিনোদন উপভোগ করছি। এর কোনো রাজনৈতিক ব্যাখ্যা হয় না। কি বলা যাবে, একটা রাজনৈতিক দল, ভারতবর্ষে দুটো রাজনৈতিক দলের এরকম দুরবস্থা, তাও একটা একটু সময় নিয়ে হয়েছিল। একটা বাল ঠাকরের শিবসেনা, আর এখন এই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। এর কোনো রাজনৈতিক ব্যাখ্যা হতে পারে না। শুধুমাত্র পরিবারের অপব্যবহার, দুর্ব্যবহার, এই সমস্ত কারণে। ওখানেও উদ্ধব ঠাকরেকে নাকি, এটা যেটা কংগ্রেসের ক্ষেত্রেও হয়েছে, আজ কংগ্রেস যে এরকম একটা খারাপ অবস্থায় পৌঁছেছে, তার অনেকটাই কারণ হচ্ছে রাহুল গান্ধীর ব্যবহার। তাকে জোর করে তার কাছে পৌঁছানো যায় না। যারা কাজ করতে চান তারা পৌঁছতে পারেন না রাহুল গান্ধীর কাছে, তারা পৌঁছতে পারেন না উদ্ধব ঠাকরের কাছে, তারা পৌঁছতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জির কাছে। স্বভাবতই তার যা পরিণতি তাই হয়েছে। যা কংগ্রেসের হয়েছে তাই উদ্ধব ঠাকরের শিবসেনা হচ্ছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে। কংগ্রেস এখন খুব একটা ভালো অবস্থায় আছে এরকম ভাবার কোনো কারণ নেই। তো এটাই তাই। মানে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে সিবিআই, কালকে ইডি, কালকে সিআইডি হচ্ছে, মানে এই যে বিভিন্ন দরজায় উনি ঘুরে বেড়াচ্ছেন এই মুহূর্তে, যেটা উনি করিয়েছিলেন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটার বা অন্য অনেককেই, যাদেরকে সকালে বিকালে কিছুক্ষণ আগে বলছিলাম যে কখনো ইকবালপুরে যেতে হয়েছে, কখনো রাজাবাগানে যেতে হয়েছে সকালে বিকেলে, কখনো লালবাজার থেকে ফোন এসছে। তো একেবারেই তো ব্যাপারটা উল্টে গেছে এখন, এটা তো দেখছি। কিন্তু আসলে পরিণতিটা কি? তাকে গ্রেপ্তারের কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে এত বড় সড়ো অভিযোগ, এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। না, গ্রেপ্তারটা তো আর সরকারের দায়িত্ব নয়। গ্রেপ্তারের দায়িত্বটা হচ্ছে তদন্তকারী সংস্থার। তারা যখন মনে করবে একজনকে গ্রেপ্তার করলাম, তারপরে 2 দিনের মধ্যে তিনি জামিন পেয়ে গেলেন, সেই ধরনের গ্রেপ্তার করার তো কোনো মানে নেই। এরকম তো দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি তদন্তকারী সংস্থা সাবধানী পদক্ষেপ করে, তা আপত্তিটা কি? মানুষ চাইছে বলে গ্রেপ্তার করে ফেলা, এটা আমার মনে হয় না আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি একটা অপমানজনক বিষয়। তো তারা তাদের সময় মতো যদি গ্রেপ্তারের প্রয়োজন বোধ করেন করবেন, আর তা না হলে এখন দর্শকদের বা শ্রোতাদের বা সাধারণ মানুষের বলা উচিত যে দেখ কেমন লাগে প্রতিদিন রাত 2:30-র সময় এসে শালবনির মতো একটা
দূরবর্তী থানার হাবিলদাররা যারা কোনোদিন ভাবেনি যে চোখে চর্মচক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে তার বাড়ির দরজার তালা ভেঙে ঢুকে যাচ্ছে, তো এটা দেখ কেমন লাগে ছাড়া কী বলা যেতে পারে। যেভাবে মানুষকে অমানুষের পর্যায়ে নিয়ে গেছিলো, মানুষের সঙ্গে একটা সাধারণ সাংসদ, তার জন্য 150 জন আমাদের ট্যাক্সের টাকায় নিরাপত্তা রক্ষী ওই ঘুরে বেড়াতো। ওই রাস্তাটাকে একটা নিজস্ব রাস্তা বানানো হয়েছে, ওই বাড়িটাকে ছবি তোলা যায়নি। আমাদের সহকর্মী, আমাদের সময়কার, তাকে আমরা ট্যানি বলে জানি, তার নাম তন্ময় হিন্দুস্তান টাইমসে কিভাবে ছবিটা প্রথম তুলে আমাদের সবাইকার জন্য সংবাদ মাধ্যমে প্রকাশ করেছিল, সেটা শহর কলকাতায় একটা বলা যেতে পারে বিপ্লব সৃষ্টি করেছিল। ট্যানি হ্যাটস অফ ইউ। কিন্তু একটা সাধারণ 2 পয়সার সাংসদের বাড়ির ছবি তোলার জন্য একজন সাংবাদিককে এইরকমভাবে, যেটাকে আমরা কি বলি, ওই ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মতো বা ওই যে লুকোনো ক্যামেরার সাংবাদিকতা আর কি, সেইটা করবার মতো করতে হবে, তার সেই দলের পরিণতি এটা হবে না তো কী হবে? একটা লোকের বাড়ির ছবি তুলতে পারবো না আমরা বড় রাস্তার ওপরে? যে তিনি 2 দিন সাংসদ হিসেবে থেকে ওরকম একটা পেল্লাই বাড়ি হরিশ মুখার্জি রোডের ওপরে করেছেন, প্রশ্ন উঠবে না? উঠবে, স্বাভাবিক। তো তার দলের লোকেদের মধ্যেও এই প্রশ্ন ছিল, আজকে তার পরিণতি এরকম হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন আলোচনায়, এই আমি জানি না, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সব দল থেকে বিতাড়িত, এটা তো একটা ভালো, ওনার পক্ষে এটা রেকর্ড। বামপন্থী দল থেকেও বিতাড়িত, তৃণমূল থেকেও বিতাড়িত। কিন্তু মজা হচ্ছে তৃণমূল দলটা এতটাই নির্বোধ লোকেদের দ্বারা পরিচালিত হয়, এই বিতরণটাও ঠিকভাবে করে উঠতে পারেনি। তার জন্য যে কাগজ, কারণ এই দলটাতে কোনোদিনই কোনো কাগজপত্র ছিল না। মানে এই দলটার কী বলে ওটাকে, কনস্টিটিউশন, সংবিধান, সেটা ছাপার অক্ষরে কোথাও আছে কি না কেউ জানে না। যেই আসতো তাকে কী বলে ভাইস প্রেসিডেন্ট করে দেওয়া হতো, যে যাকে খুশি যখন খুশি সাসপেন্ড করা হতো, তার কোনো কাগজ তারা পেতেন না। বিধানসভা কেন্দ্রিক বিষয় হওয়ার জন্য কাগজপত্র লাগবে। তো আমি শুনেছি যে চন্দ্রিমা ভট্টাচার্য বিতাড়িত করেছিলেন, এবং এরা দাবি করছে যে চন্দ্রিমা ভট্টাচার্য, আমরা সাংবাদিকরা খবর করেছিলাম যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটি প্রেসিডেন্ট ওরিয়েন্টেড দল, এখানে জেনারেল সেক্রেটারির কোনো ভূমিকা নেই। দক্ষিণপন্থী দলদের মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, এগুলো হচ্ছে প্রেসিডেন্ট ওরিয়েন্টেড দল, এমনকি বিজেপিও প্রেসিডেন্ট ওরিয়েন্টেড দল। এখানে অভিষেক ব্যানার্জি চিঠি লিখে পাঠিয়ে দিলেন, সেটা নিয়ে প্রশ্ন অধ্যক্ষ তুলতেই পারেন। আর তারপরে যে সাসপেনশনের চিঠি, যেটা চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে দেখানো হচ্ছে, সেই সাসপেন্ড করার চিঠিটা যে তারিখ দেওয়া আছে, সেই তারিখে চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি যেদিন প্রেসিডেন্ট হয়েছেন, অর্থাৎ 4 তারিখ সাসপেন্ড হয়েছেন, তার আগে চিঠিটা কিন্তু তার আগের তারিখে সই করা, মানে 1 তারিখে সই করা, এরকম। তো কী করে সেটা কোর্টের সামনে অ্যাকসেপ্টেড হবে? এই সাধারণ জিনিসটাই তো এরা জানে না। জালিগিরি করতে করতে, 2 নম্বরই করতে করতে এটাই ভুলে গেছে যে বিচার ব্যবস্থা এবং বিধানসভার ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে, সেই নিয়মটা তো মানতে হবে। সব তো আর তৃণমূল কংগ্রেসের সময়কার মতো নয় যে মমতা যা বললেন তাই নিয়ম হয়ে গেল। চন্দ্রিমা ভট্টাচার্য যেদিন প্রেসিডেন্ট নন, সেদিন তিনি বহিষ্কার করছেন, তো কী করে সেটা স্বীকৃতি পাবে? দাদা, তুমি জালি 2 নম্বরই বলছিলে, তো সেই জালি 2 নম্বরের জন্যই আমাদের এখানে তারা তোলার মতো ঘটনা। আমি এরকমও ঘটনা বলছি, আপনারা শুনলে একটু অবাক হবেন। এর কোনো প্রমাণ দিতে আমি পারবো না, তার জন্য যদি আমার বিরুদ্ধে মামলা হয় কিছু করার নেই। আপনারা বিধানসভায় গিয়ে দেখতে পারেন বা সেই নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন। বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলতেন, তাতে প্রচুর উল্টোপাল্টা বলতেন, যেগুলো বিধানসভার রেকর্ডে থাকা উচিত নয়। বিধানসভার কার্যপদ্ধতি সম্বন্ধে আপনাদের যদি কারো ধারণা থাকে, বিধানসভাতে যা বলা হচ্ছে তা ইন টোটো বিধানসভার সম্পত্তি, এবং সেটা বিধানসভার প্রেমিসের বাইরে যাওয়ার কথা নয়। এটা সারা পৃথিবীতে যেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে সেখানে এটাই নিয়ম। একটা সময়তে আমার নিজের চোখে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় স্পিচ এক রাজ্যের মন্ত্রীর বাড়িতে শুধু কারেকশান করবার জন্য, এটা যে পর্যায়ের ক্রিমিনাল অফেন্স, তাতে 7 বার ফাঁসি হওয়া উচিত। মানে আমি জালি বা এই সমস্ত শব্দগুলো ব্যবহার করছি, এগুলো তো অত্যন্ত পরিশীলিত শব্দ।
আর যা যা শব্দ এই দলটার নামে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ব্যবহার করা উচিত, যেখানে বিধানসভায় ভাষণ দেওয়ার রিপোর্টারদের নেওয়া, রিপোর্টার মানে বিধানসভার মাঝখানে যারা বসে থাকেন তাদেরও রিপোর্টার বলে, লোকসভার মাঝখানে যারা বসে থাকেন তারা শর্ট হ্যান্ডে সবাইকার ভাষণ টুকেন এবং সেটা গিয়ে ফাইনাল হয়, সেটা তারপরে বিধানসভার ভেতরে সেটা ঠিক হয়, বিধানসভার বাইরে সেই ডকুমেন্ট যেতে পারে না, সেটা নাকতলায় কারোর বাড়িতে চলে যায়, যেত। জালি ছাড়া আর কী বলবো, জালিটা তো অনেক ভালো বাংলা। সেটাই বলছিলাম যে এই জাল বা জালি বা চুরি এই ঘটনারই তো বলি হয়েছেন আমাদের 19 জন সহনাগরিক বা একদম। ভিন রাজ্যের যারা এখানে তারা এই খেটে জীবন নির্বাহ করতে আসছিলেন। তো এই কলকাতা তো একটা যৌতুগৃহ, এর আগেও আমরা দেখেছি, পোস্তা সহ আমরা দেখেছি 14, 16 এবং 2026 আগুন লাগার ঘটনা তো এর আগে দেখেছি। আমাদের আধুনিক এই যে বিপদ সংকুল সময় আমাদের আধুনিক প্রযুক্তি এখন নেই, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কদিন আগে বলেছেন যে আমাদের গ্যাস কাটারও ছিল না উন্নত প্রযুক্তি। সব মিলিয়ে দাদা সাংবাদিক হিসেবে তুমি কিভাবে দেখছো? বিধানসভায় সেদিন গেছিলাম, যেখানে অফিসে বৃষ্টি পড়ছিল, বিধানসভার যারা কাজ করেন, উচ্চ পদে কাজ করেন, তাদের ছাদ দিয়ে না ঝরঝর 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 করে তারা এরকম কম্পিউটার নিয়ে অন্য ঘরে যাচ্ছেন কম্পিউটারটা বাঁচানোর জন্য। গত 15 বছর ধরে বিধানসভার মতো একটা হেরিটেজ বিল্ডিং, একটা ঐতিহাসিক বিল্ডিং, সেটাও পর্যন্ত সারানো হয়নি। তো এরকম যে কোনো, এই আজকেই আর একটা কোথায় ছবি দেখলাম, কোন একটা স্কুল না কিসের মাথার ওপর দিয়ে, না না স্কুল না কি একটা দেখলাম, আসেই তো মাঝে মধ্যে। তো এখন মুখ্যমন্ত্রী কালীর নাম করেছে, কালী শুধু এক জায়গায় নয়, কালী তো সব জায়গায়। বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে বসে আমরা এই কথোপকথন করছি, সেখানেও হয়তো কোনো একটা কালী আছে, এর পাশে নর্থ দমদম সেখানেও কালী আছে, আর একটু পিছলে দমদম সেখানেও কালী আছে, সাউথ দমদম সেখানেও কালী আছে, সব জায়গায় কালী আছে। শুধু কি কালীকে ধরলেই চলবে দাদা? না, হ্যাঁ, সেটাই প্রশ্ন, যে কালীর, এটা একটা প্রশ্ন যে কালীকে ধরলেই হবে কি না। এটা একটা পপুলার ডিম্যান্ড যে কালী বা এই ধরনের যারা চাকরিজীবী তারাই কি বলি হবেন, রাজনীতির যারা মাথা আছেন তারা কি কোনো না কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে নেবেন? এই প্রশ্ন তো আছেই, এর উত্তর নতুন সরকার দেবে এবং তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দাদা আলোচনা অনেকটা ছোট করে নিয়ে আসবো। এই মুহূর্তে দাঁড়িয়ে 1.5 মাস বয়স আমাদের সরকারের, নতুন সরকারের, ডাবল ইঞ্জিন সরকার এবং দ্রুত গতিতে ছোটা সরকার। অ্যাটলিস্ট আমি তো আমার জীবদ্দশায় যে কটা সরকার দেখেছি তার মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে চলছে। এবং একদিকে খুব বেশি বিশেষণ হবে কিনা জানি না, প্রিয় দর্শক ক্ষমা করবেন, যে একদিকে এই সরকার যেমন তাদের মানবিকতা দেখাচ্ছে, অন্যদিকে সরকারের যে একটা কঠিন চেহারা সেটাও কিন্তু তারা দেখাতে চেষ্টা করছেন এবং কোনো কোনো ক্ষেত্রে তো প্রথমে একটা বার্তা তো দিয়েছেনই। তুমি কিভাবে দেখছো এবং এই সরকারের প্রতি তোমার প্রত্যাশা কী? প্রত্যাশা তো প্রচণ্ড এই কারণে যে আমার সাংবাদিকতার এটা 38তম বছর চলছে। তো 38তম বছরে পৌঁছে যেটা উপলব্ধি সেটা হচ্ছে গত 38 বছর ধরে পশ্চিমবঙ্গটাকে স্থবির হয়ে থাকতে দেখেছি আমরা সমস্ত বিষয়তে। পৃথিবী কোথা থেকে কোথায় এগিয়ে গেছে, এখানে লাল বিপ্লবের নামে, এখানে মা মাটি মানুষের নামে রাজ্যটাকে ছোট করতে 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 এমন একটা শুকনো কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে যেখান থেকে রাজ্যটাকে তুলে নিয়ে যাওয়া যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ যদি সে চায়। তো মনে হচ্ছে এই সরকারটার একটা পলিটিক্যাল উইল আছে, রাজনৈতিক সদিচ্ছা আছে, যদি নাও থাকে অন্তত মানুষের সেই সদিচ্ছার কারণেই কিন্তু এরা নির্বাচিত হয়েছে। তো সেই সদিচ্ছার চাপটাও আছে। তো আশা করা যায় যে কিন্তু যেখানেই হাত দেওয়া সেখানটাই পচে নরম হয়ে গেছে। তো অতএব কীভাবে সরকার করবেন সেটা যারা সরকারে রয়েছেন তাদের দায়িত্বের মধ্যে পড়ে। যারা সাহায্য চাইবেন নিশ্চয়ই নাগরিক হিসাবে সবাই সাহায্য করবে। নাগরিক চায় ভালোভাবে থাকতে, নাগরিক চায় যে তার ছেলে মেয়ে যাতে পুনে বা বেঙ্গালুরু থেকে পশ্চিমবঙ্গে এসে কোথাও কাজ করুক। নাগরিক চায় যে বালি সিমেন্টের দাম কমুক, ফ্ল্যাটের দাম কমুক। শুধু বালি ইমারতি দ্রব্যের ওপরে সিন্ডিকেটের কারণে ফ্ল্যাটের দাম পশ্চিমবঙ্গে বেড়ে গেছে, সেটা কমুক। তো কিন্তু এটাও ঠিক যে যেখানেই সরকার হাত দিচ্ছে সেটাই পচে গেছে বলে আমার কাছে খবর।
যে কোনো জায়গাতে, যে কোনো খাদ্য দপ্তর, একদম। অমুক দপ্তর, সংস্কৃতি দপ্তর, যেখানেই হাত দিচ্ছে সেখানেই কালী বা কালীর বাবারা বসে রয়েছে। এই নোংরা সাফাইয়ের কাজটা করতে কতদিন লাগবে আমি জানি না, তারপরে তো তার উপরে একটা প্রাসাদ তৈরি করার কাজ করতে হবে। আগে নোংরা সাফাইটা হোক,